বাজেট নিয়ে আজ আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আগামীকালকে বাজেট দেয়া হবে এবং নতুন অর্থ বছরের নানামুখী চ্যালেঞ্জ নিয়ে বাজেট আসতে চলেছে। তো প্রথমে যে প্রসঙ্গটা আসতে চায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটা কি আসলে সরকার পূরণ করতে পারবে? অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। দেখুন, বাজেট মানে তো আসলে সাধারণ মানুষের কাছে আসে হচ্ছে কোন জিনিসের দাম বাড়বে, কোন জিনিসের দাম কমবে, এই প্রশ্নটা। যদিও বাজেট কেবলমাত্র দাম কমা এবং বাড়ার ব্যাপার না, আপনি যেটা বললেন সাধারণ মানুষের জায়গা থেকে যদি আমরা দেখি যে আসলে মূল্যস্ফীতি আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় একটা উদ্বেগের জায়গা। সমাজের সব স্তরের মানুষ এটা দিয়ে প্রভাবিত হয়, কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয় হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ কিংবা যারা একটা নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের জীবনযাপন মারাত্মক রকমভাবে প্রভাবিত হয়। এখন পর্যন্ত সরকারি হিসেবে যে মূল্যস্ফীতি আছে সেটা 8-এর নিচে আছে। যদিও এটা সরকারি হিসাব এবং এই হিসাব নিয়ে অনেকের প্রশ্ন আছে, এবং একই সাথে আমরা যে বাজেটটা দেখছি সেই বাজেটের যতটুকু শোনা যাচ্ছে তাতে একটা বড় আকারের বাজেট আসবে, তার মানে সরকারি ব্যয় বাড়বে। আর সরকারি যদি ব্যয় বাড়ে তাহলে তার প্রভাব আবার বাজারে মূল্যস্ফীতির উপরে পড়বে। কিন্তু যে ব্যয়টা বাড়বে সেই ব্যয়টা বাড়ার জন্য আমাদের তো আয়ের সংস্থান করতে হবে। সেই আয়ের সংস্থানের জায়গাটা হচ্ছে রাজস্ব সংগ্রহ। তো রাজস্ব সংগ্রহে বাংলাদেশের যে প্রধান প্রতিষ্ঠান এনবিআর, তাদের যে ট্র্যাক রেকর্ড, অর্থাৎ আমরা প্রতি বছরে বাজেটে যে নির্ধারিত লক্ষ্য থাকে সেই লক্ষ্যের পূরণের কোনো ইতিহাস আমরা দেখি না, অর্থাৎ পূর্ণভাবে যে অর্জন হয় সেটার কোনো রেকর্ড আসলে নেই। ফলে এবছরও সেটা হবে না। ফলে আমরা সবসময় যা দেখছি যে একটা ঘাটতি বাজেট থাকে, অর্থাৎ সরকার তার রাজস্ব থেকে পুরোটা ব্যয় সংস্থান করতে পারে না, ফলে তাকে আভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহ করতে হয়। তো সেই বিবেচনাতে এবারও যে চ্যালেঞ্জের জায়গাগুলো বড় আছে, আপনি দেখবেন যে রাজস্ব সংগ্রহটা হবে কোথা থেকে, হওয়ার প্রধান জায়গাটা হচ্ছে যে উৎপাদনশীল খাত, অর্থাৎ যত আমাদের পণ্য উৎপাদিত হবে সেখান থেকে আমাদের যে পরোক্ষ কর ভ্যাট সেটা সংগ্রহ হয়, আর মানুষের আয়কর। তো আয়করের জায়গাতে আমাদের এনবিআর এর রেকর্ড আরও পুয়ার, অর্থাৎ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা অনেক কম থাকে। তো সেখানে আমাদের আয়কর সংগ্রহের যে পদ্ধতি নিয়ে প্রচুর প্রশ্ন, অর্থাৎ তার দক্ষতা নিয়ে প্রশ্ন, সেখানে দুর্নীতি এবং সেখানে আয়করের বাইরে প্রচুর করযোগ্য মানুষ থেকে যাচ্ছে, তাদেরকে করের আওতায় আনা যাচ্ছে না, সেটা একটা সংকট। এবং যারা কর দিতে পারেন যতটুকু, তারা ততটুকু দিচ্ছেন না, সেখানে একটা সংকট। ফলে সব মিলিয়ে আয়কর সংগ্রহের জায়গাতে খুব বেশি উচ্চাশা করার আমি কোনো বাস্তবসম্মত কারণ দেখছি না। ফলে ওখানে একটা ঘাটতি থাকবে। এবং ভ্যাট সংগ্রহের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা পূরণ যেহেতু আগে হয়নি, এবার যদি প্রবল প্রচেষ্টা থাকে তাহলে হয়তো আমরা কাছাকাছি যেতে পারি, কিন্তু ওখানেও পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা সে ব্যাপারে আমি এখনো যথেষ্ট আশাবাদী হতে পারছি না। বিগত সময়গুলোতেও সরকার আশাবাদী হয়ে বাজেট দিয়েছে, আশাবাদী হয়ে লক্ষ্যমাত্রা দিয়েছে। সেই আশা পূরণ হয়েছে কিনা সেটাই প্রশ্নের বিষয়, এবং এই সরকারও আশাবাদী সামনের লক্ষ্যমাত্রা নিয়ে। এবার যদি একটু আসতে চাই, উন্নয়ন প্রকল্পে যে বাজেট বরাদ্দটা দেয়া হচ্ছে সেটার অর্থের যোগান এবং যে প্রণোদনাগুলো সরকার দেওয়া হয় বা যে ভর্তুকিগুলো সরকার দিয়ে থাকে, সেই ভর্তুকির অর্থের যোগান সব মিলিয়ে আসলে কতটা বাস্তবায়ন সম্ভব হবে? দেখুন, আমাদের বাজেটটা যেরকম আকারেই দেয়া হোক, এবার যতটুকু শোনা যাচ্ছে প্রায় 9.5 লক্ষ হাজার কোটি টাকার মতন কাছাকাছি একটা বাজেটের আকার আসছে। তো এই বাজেটের আকার আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, যে 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 পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে প্রয়োজন আমাদের, সেই বিবেচনাতে আসলে এই আকার কোনোভাবেই যথেষ্ট আকার না। অর্থাৎ বড় আমাদের হতে হবে, আমাদের আরও বড় বাজেট দরকার, আমাদের সরকারি ব্যয় আরও অনেক বেশি দরকার, আমাদের অবকাঠামোতে উন্নয়ন দরকার, আমাদের যেটা বললেন যে আমাদের যে সমস্ত উন্নয়ন প্রকল্প সেখানে আমাদের বাজেট দরকার। কিন্তু এই উন্নয়ন প্রকল্পের একটা প্রধান জায়গাটা হচ্ছে যে সরকার কি ইশতেহার দিয়েছে সেটা দেখা। তবে সেক্ষেত্রে একটা বড় রকমের কর্মসূচিগুলো তো যাবে, ধরা যাক আমাদের খাল খনন কর্মসূচিতে যাবে, তার যে ফ্যামিলি কার্ড আছে, যে প্রস্তাব, যে কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলোতে যাবে। এর বাইরে আমাদের আরও বড় উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে। তো সেই জায়গাতে টাকা আমাদের যোগান যদি না দিতে পারি, তাহলে যেটা হবে যে অর্থাৎ যেগুলো চলমান মানুষের একটা একেবারে নিম্ন আয়ের মানুষ কিংবা প্রান্তিক মানুষকে
যদি আমরা এই সমর্থনটা না দেই, বাজেটের সাপোর্টটা যদি না দিই, তাহলে দারিদ্র্য সীমার নিচেই চলে যাবে। ফলে সরকারকে এই কাজটা করতে হবে। আবার সরকারের অন্যান্য যে সমস্ত অর্থাৎ অবকাঠামোগত যে উন্নয়ন, যে বিনিয়োগ, সেই বিনিয়োগটা যদি না করে, তাহলে আমাদের শিল্পায়ন সহ অন্যান্য জায়গাগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। ধরা যাক আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে ভর্তুকি, এই ভর্তুকিটা না দেওয়ার কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে যদিও দাম বাড়িয়েছে, এই দাম বাড়ানোর ফলেও কিন্তু ভর্তুকির জায়গায় যে কমে আসবে তা না। কারণ আমাদের যেহেতু আমদানি নির্ভর জ্বালানি খাত, ফলে সেক্ষেত্রে বিদেশের দাম বাড়ার ফলে আমাদের ওইখানে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা দিয়ে আমাদেরকে আসলে এই আমদানিটা করতে হবে। ফলে সরকারকে এখানে ভর্তুকিটা কন্টিনিউ করা ছাড়া আসলে আমি কোনো উপায় দেখছি না। ফলে এই উন্নয়ন খাত অর্থাৎ অবকাঠামো উন্নয়নের জায়গা এবং আমাদের ভর্তুকি, যেমন কৃষিতে ভর্তুকি দিতে হবে, এটা আমরা কোনোভাবে এখানে কমিয়ে আনার সুযোগ নেই। তাহলে এই ভর্তুকির খাতগুলোকে যদি আমাদের সচল রাখতে হয়, তাহলে সরকারের অর্থের সংস্থান করতে হবে। সেই করার একটা অন্যতম জায়গা হচ্ছে রাজস্ব থেকে আমরা দেখলাম যে সরকারের মূল ব্যয়টা চলে যায় পরিচালন ব্যয়। তারপরেও রাজস্বর যে পরিচালন ব্যয় মিটিয়ে যে টাকাটা উদ্বৃত্ত থাকে, সেইটা আমার উন্নয়ন খাতে দিতে হবে। এছাড়া সরকার আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয় এবং বৈদেশিক যে সমস্ত অনুদান সংগ্রহ করে। তো অনুদান সংগ্রহের পরিমাণ তো ক্রমশ কমছে, প্রতি বছর কমছে। গত 10 বছরের যে প্রবণতা, সেক্ষেত্রে প্রতি বছর আমাদের অনুদান অর্থাৎ যে টাকাটা ফেরত দিতে হবে না, সেই রকম টাকার পরিমাণ ক্রমশ কমছে। ফলে তাহলে কি করতে হবে? আমাদেরকে ঋণ নিতে হবে। এখন ঋণ নেওয়ার উৎস অবশ্যই, যেমন IMF এর কাছ থেকে আমরা ঋণ চাচ্ছি, তার কতগুলো শর্ত আছে। সেই শর্তগুলো যদি আমরা প্রতিপালন না করতে পারি, তাহলে ওই শর্তটা আমরা পাবো না। তার বিকল্প কি থাকলো? তাহলে আমরা আভ্যন্তরীণ উৎস অর্থাৎ আমাদের যে ব্যাংকিং খাত আছে, সেখান থেকে অর্থ ধার করা। তো সেখান থেকে অর্থ যদি ধার করে সরকার, তাকে করতে হবে। কিন্তু সেটার আবার তখন আমার যে বেসরকারি খাতে যে বিনিয়োগটা হয়, সেই বিনিয়োগের উপর টান পড়বে। অর্থাৎ টাকা আছে আমার 100 টাকা, সরকার ওখান থেকে 40 টাকা নিয়ে গেলে বাকি থাকছে 60 টাকা। এই 60 টাকা তখন বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে যাবে। আর বেসরকারি খাতে যদি বিনিয়োগ না হয়, তাহলে আমদানি রপ্তানি থেকে যে আয় আসে, অর্থাৎ যে ট্যাক্সটা আসে, যে ট্যারিফটা আসে, সেখানে আবার সরকারের আয় কমে যাবে। ফলে এই যে চক্রটা আছে, এই চক্রটার মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে এটাকে ম্যানেজ করতে না পারলে এবং এটার বন্টন না করতে পারলে, এবং তার চেয়েও বড় প্রশ্নটা হচ্ছে যে যতটুকু ব্যয় আমরা করছি না কেন, সেই ব্যয়ের যদি আমরা এফিশিয়েন্টলি না করতে পারি, অর্থাৎ ওখানে যে অপচয় এবং দুর্নীতি দিয়ে সরকারি অর্থ বেরিয়ে যায়, সেটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের এই টানাটানির সংসারে অনেক বড় বিপদ হবে। আপনার এই ব্যয়ের এফিসিয়েন্সি নিয়ে একটা প্রশ্ন মাথায় চলে আসলো। এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3 লাখ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 1 লাখ কোটি টাকার বেশি থোক বরাদ্দ, এবং যেটা পরবর্তীতে খরচ করা হবে, যেটার হিসেব আমরা সহসা পাই না। এবং যেই বাদবাকি যে উন্নয়ন প্রকল্পের জন্য দেয়া রয়েছে 2 লাখ কোটি টাকার কাছাকাছি, সেখান থেকে সব থেকে বেশি বরাদ্দ পাচ্ছে ভবন নির্মাণের ক্ষেত্রে। এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক প্রবণতা। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই, যে আমরা আপনাদের মিডিয়াতে কোনো কাগজে এবং টেলিভিশনে একাধিক রিপোর্ট দেখলাম যে রাজশাহীতে আপনার একটা প্রায় 300 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, এটা গত 4.5 বছর আগে এটার নির্মাণ সম্পন্ন হয়েছে। এটা এভরিথিং ইজ রেডি, যেটা হ্যান্ডওভার, কিন্তু কেউ এটা হস্তান্তর করার জন্য কেউ নেই। অর্থাৎ কার কাছে এটা দিবে, যে কর্তৃপক্ষ, যে কন্ট্রাক্টর এটা করেছেন, তারা কাউকে খুঁজে পাচ্ছে না, অর্থাৎ কেউ এটা নিচ্ছে না। বিশাল ভবনের আগে কিন্তু সেখানে জমি অধিগ্রহণ করতে হয়েছে, সেখানে আমার বিদ্যুৎ ব্যবস্থা করতে হয়েছে, লিফট বসাতে হয়েছে, ইত্যাদি করা হয়েছে। কিন্তু হাসপাতালটাকে চালু করার জন্য যে মূল জায়গা, সেটা হচ্ছে আমার ডাক্তার লাগবে, আমার ল্যাবরেটরি লাগবে, আমার ইকুইপমেন্টস লাগবে, আমার ওষুধ লাগবে, সেই জিনিসগুলোর কোনো সংস্থান করা হয়নি। এটা আমরা গোপালগঞ্জে দেখেছি, এটা আমরা জামালপুরে দেখেছি, রাজশাহীতে দেখেছি। এটা একটা ছোট স্টাডি আমরা করেছিলাম, সেখানে মোট দেখা গেছে 38টি ভবন তৈরি করা হয়েছে আমাদের উন্নয়ন প্রকল্পের আওতায়, কিন্তু কোনো রকমে সেগুলোকে ফাংশনাল করা যায়নি। তার মানে এই পুরো টাকাটাই কিন্তু অপচয়, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন কস্ট যাচ্ছে। আমরা রাজশাহী রিপোর্টে দেখলাম সেখানে মাদকের আড্ডা হচ্ছে, সেখানে লিফটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লাইটগুলো চুরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা প্রতিদিন এটা থেকে ডেপ্রিসিয়েট করছে, এটা থেকে অপচয় হচ্ছে। তার মানে আমি রাজস্ব ব্যয় করে তৈরি করলাম, কিন্তু সেটাকে কোনো কাজে লাগালাম না। তো এখানে যে রাজনৈতিক অর্থনীতিটা আছে, যদি ভবন না করেন, তাহলে এই নতুন যে সরকার এখন যে দল সরকার চালাচ্ছে, তাদের যারা উপকারভোগী আছে, তাদের যারা সমর্থক আছে, তারা কন্ট্রাক্ট পাবে না। কন্ট্রাক্ট না পেলে তারা দলের কাজ কেন করবে? অর্থাৎ
এক্ষেত্রে বিরাট রকমের অপচয়ের সম্ভাবনাটা আছে। তো আমরা আশা করেছি, এখন আশা করতে চাই যে সরকার এই পুরনো প্রবণতা থেকে বেরিয়ে আসবে। এই বিএনপি তারা যে নতুন নতুন কিছু প্রবণতা দেখাচ্ছে, আমরা এই জায়গাটা তো নতুন প্রবণতা দেখতে চাই, যে যে কাজটা দরকার, যে প্রকল্পটি আদতে আমার দরকার, অর্থাৎ যেটি ভায়াবল, এটা করার আগে আমাকে একটা তার ভায়াবিলিটি স্টাডি করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, সেই স্টাডিতে আদতে যেটা প্রয়োজন সেই জায়গাটাতেই কেবলমাত্র বিনিয়োগ করা দরকার। মানে যখন আপনি খুব, এখনকার সময়টা তো ধরেন 2018-19 সালে আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা ছিল সেরকম নাই, কিন্তু ফলে এখন আমরা অনেক বড় রকমের চ্যালেঞ্জে আছি, অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা একেবারে সুতার উপর দিয়ে হাঁটার মতন অবস্থা। এখন আসলে এইসব অপচয় করাটা আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারবো না, এবং আমার আপনার ক্ষতি তো হবেই, দেশের ক্ষতি তো হবেই। যারা দেশ চালাচ্ছে তারাও ক্ষতির বাইরে থাকবে না, যে দল এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তারাও এই ক্ষতির বাইরে থাকবে না। ফলে সবার জায়গাটাই যদি আমরা দেখি তাহলে এইবার আসলেই দক্ষতাটা দরকার, আসলে এখানে মুন্সিয়ানা দেখানো দরকার। আমাদের প্রত্যাশা থাকবে আগামীকালকের বাজেট যেটা আসতে চলেছে সেই বাজেট আসলে জনপ্রত্যাশা, জন আশা, জন আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে ধন্যবাদ। আমাদেরকে সাথে যুক্ত। ধন্যবাদ।